আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আমরা প্রতিদিনের ন্যায় রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আজকে হুন্ডের নীতির উপর আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা হুন্ডের নীতিকে আমরা টোনাটুনি পদ্ধতিও বলতে পারি। হুন্ডের নীতি হুন্ডের নীতি বা টোনাটুনি পদ্ধতি। টোনাটুনি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আসলে হুন্ডের সূত্র খুবই সহজ। আমরা এটাকে মোটো জটিল মনে করব না। আমরা বলবো যে প্রথমে আমরা সূত্রটা একটু জেনে নিই। হুন্ডি সূত্র, হুন্ডস রুল। হুন্ডি সূত্র আমরা যেটা বলবো, আসলে আমরা যখন যে কোনো পরমাণুর যে কোনো মৌলের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি ইলেকট্রন বিন্যাসের কয়েকটি পদ্ধতি আছে। যেমন নাকি ইলেকট্রন বিন্যাসের আউটবাউ পদ্ধতি আছে, ইলেকট্রন বিন্যাসের হুন্ডের পদ্ধতি আছে, ইলেকট্রন বিন্যাসের পাউলিস এক্সক্লুসিভ প্রিন্সিপাল, হ্যাঁ, বা পাউলিন নীতি আছে, আউটবাউ নীতি আছে, হুন্ডের নীতি আছে, আর পলির এক্সক্লুসিভ প্রিন্সিপাল আছে। এখান থেকে আমরা হুন্ডের সূত্রটা আমরা খুব সহজে উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনোযোগ দিলে এটা বুঝতে পারবে। আমরা বলবো, পরমাণুতে যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি, আমরা এখানে সমশক্তি সম্পন্ন অনেকগুলো অরবিটাল পাই। যেমন নাকি আমরা যখন অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করি, আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পাই অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে আমরা জানি পি অরবিটালে দেখতে পাই আমরা ইলেকট্রন আছে কয়টা? 4টা। আমরা এখানে অবশ্যই জানি অক্সিজেনের পি অরবিটালে 3টি অরবিটাল আছে। এই 3টি অরবিটাল এগুলো সমশক্তি সম্পন্ন। আসলে এই যে হুন্ডের নীতি, এটি প্রতিষ্ঠিত হয়েছে এই যে সর্ববহিস্থ কক্ষপথের উপর, অথবা বিশেষভাবে সমশক্তি সম্পন্ন অরবিটালের উপর। এই সূত্রটা আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলোতে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে বা প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় থাকবে। আর এই এই অযুগ্ম ইলেকট্রনগুলো একমুখীভাবে অবস্থান করবে এবং পরবর্তীতে প্রাপ্যতার ভিত্তিতে ইলেকট্রনগুলো খালি অরবিটালে প্রবেশ করবে। পরবর্তীতে ইলেকট্রনগুলো প্রাপ্যতার ভিত্তিতে হ্যাঁ প্রাপ্যতার ভিত্তিতে প্রাপ্যতার ভিত্তিতে অরবিটালে প্রবেশ করবে। অরবিটালে
প্রবেশ করবে এবং তাদের স্পিন বিপরীতমুখী হবে। বিপরীতমুখী হবে। প্রিয় শিক্ষার্থী, আসলে আমরা এখান থেকে বুঝতে পারি এখানে কয়েকটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট। পরমাণু ইলেকট্রন বিন্যাসে সমশক্তি সম্পন্ন অরবিটালে, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট। এই যে সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রনগুলো এমন ভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক পরিমাণে অযুগ্ম অবস্থায় বা বিজোড় অবস্থায় বা একটি একটি করে প্রবেশ করবে। এই অযুগ্ম ইলেকট্রনগুলো একমুখীভাবে প্রবেশ করবে বা অবস্থান করবে। পরবর্তীতে প্রাপ্যতা ভিত্তিতে ইলেকট্রনগুলো অরবিটালে প্রবেশ করবে, তাদের স্পিন বিপরীতমুখী হবে। মানে যখনই যখনই আমরা এটাকে একটু বলতে পারি, যখনই আমরা 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 যখনই কোন একটি অরবিটালে আমরা ইলেকট্রন দিব, প্রথমে যখন একটি ইলেকট্রন দিব তখন আমরা একমুখী অবস্থায় দিব। আবার যখন প্রাপ্যতার ভিত্তিতে আমরা যদি এখানে পি অরবিটালকে কল্পনা করি, আমরা এখানে যখন একটা একটা ইলেকট্রন দিব আমরা তখন তাদেরকে একইমুখী দিব। আর যখন প্রাপ্যতার ভিত্তিতে আরেকটা যদি ইলেকট্রন আসে, সেটাকে আমরা কোন মুখী দিব? সেটাকে আমরা বিপরীতমুখী দিব। এখানে আমরা আমরা এই যে স্পিন দুটোকে, একটাকে এই মুখে দেখতে পাই, একটাকে এই মুখে দেখতে পাই। তাহলে একটা একটার বিপরীতমুখী। এখানে একটা কথা না বললে হয় না প্রিয় শিক্ষার্থী। আসলে এই যে এই স্পিন বলতে কি বোঝায়? এই স্পিন বলতে একটি ইলেকট্রনকে বোঝায়। স্পিন বলতে একটি ইলেকট্রনকে বোঝায়। তাহলে এখানে যেহেতু দুইটি ইলেকট্রন, সেটা আমরা টোনাটনি এই জন্য বলতেছি। এখানে একটা যদি একমুখী থাকে, আর একটা কোনমুখী হচ্ছে, আর একটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। যেহেতু একটি ইলেকট্রন অপর ইলেকট্রনকে কি করে? একটি ইলেকট্রন অপর ইলেকট্রনকে বিকর্ষণ করে। আসলে হুন্ডের সাথে হুন্ড সাহেব খুব সম্ভবত সিঙ্গেল টাকাটা পছন্দ করতো। আমরা দেখতে পাই অরবিটাল গুলোতে ইলেকট্রন সিঙ্গেলই দিচ্ছে। অরবিটাল গুলোতে ইলেকট্রন কিভাবে দিচ্ছে? প্রথমে সিঙ্গেল এই একটা দিচ্ছে। এখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে হুন সাহেব খুব সম্ভবত সিঙ্গেল পছন্দ করত। ওনার বায়োগ্রাফি যদি আমরা জীবনে বায়োগ্রাফি হতে আমরা দেখতে পাই, ওনার খুব সম্ভবত কোনো বউ ছিল না। উনি দিন শেষে সিঙ্গেলই থাকতো। এই জন্য উনি সিঙ্গেল ইলেকট্রন দেওয়া পছন্দ করত। কিন্তু আমরা টোনাটনি এই জন্য বলতেছি, যখন একটি ইলেকট্রন দেওয়ার পর পরবর্তীতে যখন কোন একটি ইলেকট্রন দিত, আমরা দেখতে পাই সেটা অপোজিট অবস্থায় থাকতো। সেটা একইমুখী না হয়ে সেটা অপোজিট অবস্থানে থাকতো। এটা আমরা ব্যাখ্যা করার সময় এই জন্য আমরা এটাকে টোনাটনি পদ্ধতি বলতেছি। কারণ টোনাটনি সবসময় একটার সাথে বিকর্ষণ লেগেই থাকে। যেহেতু এটাকে আমরা একটা স্পিন বলতে ইলেকট্রনকে আমরা ইন্ডিকেট করতেছি, আমরা অবশ্যই বলতে পারি যে এখানে যদি আমরা দুইটি ইলেকট্রন হয়, একটা টোনাটনির মতো অপোজিটে থাকবে। দুইজনের, কারণ এটা যদি একটি ইলেকট্রন হয়, এটাও যদি একটি ইলেকট্রন হয়, একটি ইলেকট্রন অপর একটি ইলেকট্রনকে কি করবে? নিশ্চয় আকর্ষণ না করে কি করবে? বিকর্ষণ করবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারি জিনিসটা। আমরা একটু প্রয়োগটা দেখতে চাই। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসের একটা কোয়েশ্চন, আমরা প্রয়োগ বা অ্যাপ্লিকেশন। 1:2:2p4। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখতে পাই 1:2:2p6, 1:2:2p6, 3:2। কেমন? 3:2। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি এই যে এখানে সর্ববহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? সর্ববহিস্থ কক্ষপথে দুইটি ইলেকট্রন। এস এর প্রথম ইলেকট্রনকে আমরা E1 দ্বারা প্রকাশ করতে পারি, আমরা দ্বিতীয় ইলেকট্রনকে E2 দ্বারা প্রকাশ করতে পারি। এখান থেকে আমরা দেখতে পাই, আসলে বলা হচ্ছে যে এখান থেকে আমরা দেখতে পাই, আমরা অক্সিজেনকে একটু ডিসকাস করি। অক্সিজেনকে ডিসকাস করলে আমাদের জিনিসটা আর একটু বেশি ক্লিয়ার হবে। এখানেও আমরা দেখাতে পারি, আমরা ম্যাগনেসিয়ামকে আমরা
আমরা অক্সিজেনকে দিয়ে একটা আমরা এক্সাম্পল দিতে চাই। অক্সিজেন দিয়ে আমরা অক্সিজেন কত, অক্সিজেন 8, অক্সিজেন 1s2 2s2 2p4। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে এখান থেকে দেখতে পাই এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় যে এটাকে বলা হয় এটাকে বলা হয় যে সমশক্তি সম্পন্ন, সমশক্তি সম্পন্ন অরবিটাল। কেমন কেমন কেন আমরা জানি পি অরবিটালকে যখন আমরা 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 বিভক্ত করি, আমরা তখন আমরা কয়টা ইলেকট্রন কি আমরা কয়টা অরবিটাল লিখতে পারি, px py pz। যেহেতু কোন কক্ষপথ সেহেতু আমরা বলতে পারি 2px, হ্যাঁ 2py 2pz। প্রিয় শিক্ষার্থী, আমরা আমরা এখানে যখন এই যে পি অরবিটালকে যখন আমরা স্পিন দিয়ে দেখাবো, আমরা পি অরবিটাল আমরা এখানে কয়টা লিখতে পারি, আমরা এখানে আমরা জানি পি অরবিটাল কয়টা, তিনটা, একটা দুইটা তিনটা। কেমন, তাহলে এই তিনজনের কাছে আমার কয়টা ইলেকট্রনকে আমাকে ডিভাইড করতে হবে, এই তিনজনের কাছে আমাকে কয়টা ইলেকট্রনকে, চারটা ইলেকট্রনকে ডিভাইড করতে হবে। আমরা যখন প্রথমে দিব আমরা প্রথম একটা ইলেকট্রন দিলাম, দুইটা ইলেকট্রন দিলাম, তিনটে ইলেকট্রন দিলাম। কেমন, তাহলে এগুলো কি মুখে দেখলাম, আমরা এগুলো সবগুলো দেখলাম। প্রথমত আমরা দেখলাম যে একমুখী, একমুখী। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা যখন আমার এখানে ইলেকট্রন আছে চারটা, আমরা যখন আমরা যখন এটার পরবর্তী অংশ এটা আমরা যখন আরেকটা ইলেকট্রন দিয়ে দিব, হ্যাঁ যখন প্রাপ্যতা ভিত্তিতে আমরা বললাম যে পরবর্তী ইলেকট্রনটা প্রাপ্যতা ভিত্তিতে এমন ভাবে যাবে যেন সে টোনাটনির মতো সে অপোজিট স্পিনে যাবে। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের মেইন এক্সপ্লেনেশন। আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে এখানে 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 আসলে স্পিন দ্বারা আমরা একটু আগে বলছিলাম, আমরা স্পিন দ্বারা কি বোঝাচ্ছে, স্পিন দ্বারা দুটি ইলেকট্রনকে বোঝাচ্ছে। অবশ্যই আমরা জানি একটি ইলেকট্রন অপর ইলেকট্রনকে কি করে, একটি ইলেকট্রন অপর ইলেকট্রনকে বিকর্ষণ করে। তাহলে আমরা শুধু নট অনলি আমরা অক্সিজেন অ্যাটম বাট অলসো যে কোনো অ্যাটমের ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে আমরা হুন্ডের নীতি আমরা ব্যাখ্যা করতে পারি। এখান থেকে দেখবো আমরা এখন বোর্ড পরীক্ষাতে বা যখন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটা কিভাবে আসতে পারে। প্রয়োগ, মূল কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, মানে যখন সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে, প্রথমে একটা বা বিজোড় অবস্থায় ইলেকট্রন প্রবেশ করবে। যখন আরেকটা ইলেকট্রন আসবে সে আগের মতো ওইদিকে মুখ না করে তার বিপরীতমুখী হয়ে ওই অরবিটালে প্রবেশ করবে। এটা হচ্ছে হুন্ডের সূত্র। বিজ্ঞানী হুন্ড আসলে উনি প্রমাণ করছেন যে আমরা যখন প্রথম যেমন আমরা পি অরবিটাল আমরা এখন ডি অরবিটালে বলতে পারি। ডি অরবিটাল আমরা জানি কয়টা, ডি অরবিটাল 5টা। ডি অরবিটাল যদি আমরা প্রথম 5টা ইলেকট্রন থাকে, মানে যদি D5 হয়ে থাকে, তাহলে আমরা এটাকে লিখবো প্রত্যেকটা ডি অরবিটালে আমরা একটা আমরা কি দিব, স্পিন দিব, যাদের দিক হবে একইমুখী। কিন্তু যদি ডি অরবিটালে যদি 6টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অরবিটালে আমরা কি দিব, যে স্পিনটা দিব সেটা হবে তার বিপরীতমুখী। যদি যদি সপ্তম যদি দ্বিতীয় ডি অরবিটালে যদি 7টা ইলেকট্রন থাকে, তাহলে আমরা নিশ্চয়ই ষষ্ঠ অরবিটালে আমরা ইলেকট্রন দিব, সেটা কোনমুখী, বিপরীতমুখী। এটা আসলে বিজ্ঞানী হুড ব্যাখ্যা করেছেন। আমরা এখন দেখতে চাই, আমরা দুটি মৌলের যোজ্যতা স্তরে ইলেকট্রোমিনাল দেখাচ্ছি। আমি দুটি মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। শিক্ষার্থী, একটা মৌলকে যদি আমরা A হিসেবে ইন্ডিকেট করি, একটা মৌলকে যদি আমরা B হিসেবে ইন্ডিকেট করি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা পাই NH2 NP NH2 NP4। এখানে আমি দিলাম N = 2। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা দেখব NH2 NP3 N = 3। প্রশ্ন হচ্ছে যে এই মৌলের ক্ষেত্রে হুন্ডের নীতি কি মেনে চলে, যদি মেনে চলে প্রয়োগ দেখাও। আমরা বললাম কোশ্চেনটা হচ্ছে আমার, যদি এটাকে আমি গ নম্বর প্রশ্ন হিসেবে প্রয়োগমূলক প্রশ্ন ধরি, এই মৌলের ক্ষেত্রে হুন্ডের নীতির
প্রয়োগ দেখাও, প্রয়োগ দেখো। এগুলো এইসব প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থী, এই যে হুন্ডের সূত্রের প্রয়োগ, এগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে n = 2, আমরা উত্তরটা প্রিয় শিক্ষার্থী আমরা কিভাবে ব্যাখ্যা দিতে পারি? আমরা উত্তরটা যেহেতু n = 2 বলছে, সেটা আমরা এখানে লিখবো 2s2 2p4 প্রিয় শিক্ষার্থী। তাহলে এটা আসলে কার ইলেকট্রোবিন্যাস? এটা যদি আমরা একটু বুদ্ধি করে চিন্তা করি, তাহলে নিশ্চয়ই এটার আগে আরো কিছু আছে। এটাকে যদি আমরা লিখবো 1s2 2s2 2p4। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা প্রিয় শিক্ষার্থী? টোটাল ইলেকট্রন আমরা কয়টা বলতে পারি? টোটাল ইলেকট্রন আমরা কয়টা দেখি? 2 যোগ 2 যোগ 2 যোগ 4, কয়টা? 8টি ইলেকট্রন আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি এই 8টি ইলেকট্রন বিশিষ্ট মৌলটাকে, 8টি ইলেকট্রন বিশিষ্ট মৌলকে অক্সিজেন। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে পারি 8টা ইলেকট্রন বিশিষ্ট মৌলটাকে অক্সিজেন। এখন আমরা অক্সিজেনকে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, আমরা অক্সিজেন 8কে দিয়ে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব, তাহলে আমরা কি লিখবো? 1s2 2s2 2p4। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা দেখিয়েছিলাম তো পি অরবিটালকে আমরা কেমনে ভাঙবো? পি অরবিটালকে আমরা ভাঙবো, আমাদের এখানে আসলে ওই যে হুন্ডের সূত্র প্রয়োগ করার জন্য আমার কাকে নিতে হবে? মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। তাহলে এখানে আমরা হুন্ডের সূত্র প্রয়োগ করবো, এখানে আমরা হুন্ডস রুল কি করব? প্রয়োগ করব। কার ক্ষেত্রে? সর্ববহিস্থ কক্ষপথ। এটাকে আমরা বলবো, এটাই হচ্ছে আমার সর্ববহিস্থ কক্ষপথ, অথবা এটাকে আমরা বলতে পারি সমশক্তি সম্পন্ন অরবিটাল। সমশক্তি সম্পন্ন অরবিটাল, এটাকে আমরা সমশক্তি সম্পন্ন। এখানে আমরা পি কয়টা জানি? আমরা 2p4 কে প্রিয় শিক্ষার্থী আমরা কি লিখতে পারি? 2p4 কে আমরা কি লিখতে পারি? 2px 2py 2pz। এই তিনজনের মধ্যে আমরা কয়টি ইলেকট্রনকে ভাগ করে দিব প্রিয় শিক্ষার্থী? এই তিনজনের মধ্যে আমরা 4টি ইলেকট্রনকে ভাগ করে দিব। তাহলে তাকে যদি আমরা হুন্ডে স্পিন দিয়ে লিখে, এখন লিখবো আমরা স্পিন দিয়ে লিখে পাই, স্পিন সহকারে লিখে পাই। তাহলে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থী? এখানে আমরা যেহেতু পি অরবিটাল, আমরা এখানে কয়টা পার্ট করবো? 3টে পার্ট করবো। আমরা কয়টা ইলেকট্রনকে ভাগ করবো? আমরা 4টা ইলেকট্রনকে ভাগ করবো, 4টা। আমি প্রথমে একটা ইলেকট্রন দিলাম, প্রথম ইলেকট্রন, দ্বিতীয় ইলেকট্রন, তৃতীয় ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আমাকে আরেকটা ইলেকট্রন দিতে হবে। আমার টোটাল ইলেকট্রন কয়টা আছে? টোটাল ইলেকট্রন হচ্ছে 4টা। তাহলে আমি কি দিব? এখানে আমি আরেকটা স্পিন দিয়ে দিব। তাহলে এখানে আমরা নোটকে লিখতে পারি, হ্যাঁ, প্রথমে ইলেকট্রন গুলা কিভাবে ছিল? একমুখী ছিল। পরবর্তীতে ইলেকট্রনগুলো কি হবে? বিপরীতমুখী ছিল। এটা হচ্ছে হুন্ডের সূত্র। প্রিয় শিক্ষার্থী, আমরা শুধু অক্সিজেন মৌলের ক্ষেত্রে কেন, আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে হুন্ডের টোনাটনি পদ্ধতি আমরা দেখাতে পারি। আমরা টোনাটনি পদ্ধতি বলার কারণ হচ্ছে যে, এই যে টোনাটনি পদ্ধতি আমরা এই জন্য বলবো, আমরা দেখবো যখনই কোনো স্পিনে ইলেকট্রন যখন একটা থাকবে তখন সেইভাবে থাকবে। যখনই কোনো অরবিটালে ইলেকট্রন যখন একটা থাকবে তখন সেই একমুখী স্পিন থাকবে। যখনই জোড়ায় প্রবেশ করবে তখন তাকে আমরা বিপরীতমুখী দিব। এটার জন্য আমরা এটাকে বলবো টোনাটনি পদ্ধতি। আসলে টোনাটনি হওয়ার মূল কারণ হচ্ছে আমরা জিনিসটা আবার একটু রিমাইন্ড করি। আমরা বলছিলাম যে একটা স্পিন বলতে আসলে একটি ইলেকট্রনকে বোঝায়। তাহলে যখন যে একটা ইলেকট্রন ছিল তখন তাদের স্পিন একইমুখী ছিল, যখন আরেকটি ইলেকট্রন চলে আসছে তখন তার স্পিন কোন দিকে হয়ে গেছে? বিপরীতমুখী হয়ে গেছে। এটা যদি, এবং আমরা এই কত পরিষ্কারভাবে বলতে পারি টোনাটনি পদ্ধতি বলার আরেকটা কারণ হচ্ছে যে, এখান থেকে আমরা বলতে পারি এখানে এই যে প্রথম যে ইলেকট্রনটা ছিল তার স্পিন হচ্ছে +½ এবং দ্বিতীয়টার স্পিনের মান হচ্ছে -½ যেহেতু একটাকে কি করে বিকর্ষণ করে, রিপালস করে, অপোজিট থাকে, এই জন্য একটা প্লাস একটা মাইনাস, একটা +½ একটা -½ এই জন্য এই পদ্ধতি, হুন্ডের এই পদ্ধতিকে আমরা সহজে মনে রাখার সুবিধার্থে আমরা এটাকে টোনাটনি পদ্ধতি বলতে পারি। তাহলে আমরা কি বললাম? যদি
পিওর বিটেলের 3টে ইলেকট্রন থাকে, তাহলে তার 3টে অরবিটালে আমরা ইলেকট্রন দিব একটা একটা একটা। যদি 4টা ইলেকট্রন থাকে তাহলে আমরা দিব প্রথমত দিব একটা একটা একটা, এবং প্রথমটাতে আমরা অপোজিট আরেকটা ইলেকট্রন দিয়ে দেব। এই হচ্ছে হুন্ডের পদ্ধতি। হুন্ডের পদ্ধতি আমরা অক্সিজেন মৌলের ক্ষেত্রে না, প্রিয় শিক্ষার্থী, আমরা একটু বুঝে বুঝে প্র্যাকটিস করে আমরা এখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্নে প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতাতে এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। আমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করব, ইনশাআল্লাহ আমরা হুন্ডি সূত্র পারবো। আজকে অতটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।